আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ড। এই ফিল্ডটা বর্তমানে আসলে কি অবস্থা? আগে এক সময় আমাদের দেশে 4-5 বছর আগে, বিশেষ করে করোনার আগে এবং করোনার পরপরও প্রশ্নগুলো একটু ডিফারেন্ট ছিল। তখন কন্টিনিউয়াসলি আমরা যে প্রশ্নগুলো দেখতাম সেটা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি, তারপরে কোন ট্র্যাকে গেলে ভালো হবে, তারপর হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন প্রশ্ন, ফ্রিল্যান্সিং এর ব্যাপারে বিভিন্ন প্রশ্ন, এগুলো আমরা দেখতাম তখন খুব বেশি পরিমাণে আসতো। আর ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কমেন্ট এবং প্রশ্ন আসছে, যেটা হচ্ছে যে এই ক্যারিয়ার ভালো না, সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ারটা টোটালি ভালো না। এখানে অফিসে দুর্ব্যবহার করা হয় এবং হচ্ছে গিয়ে খুব কম বেতন দেওয়া হয়। হ্যাঁ, এই 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 ট্র্যাকটা একদমই যাচ্ছে তাই একটা ট্র্যাক। তো আসলে ঘটনাটা কি হয়েছে, এমনটা যে ঘটবে এই বিষয়টা কিন্তু আমি আসলে অনেক আগেই তখনই বুঝতে পারছিলাম, এবং এই বিষয়ে আমি তখন অনেক কথাও বলেছি সোশ্যাল মিডিয়াতে। যে এভাবে গণহারে যখন আমরা হচ্ছে গিয়ে মানুষকে এই সেক্টরের দিকে আনার চেষ্টা করেছি, ফ্রিল্যান্সিং এর প্রলোভন দেখিয়ে, প্রপার প্রশিক্ষণ না দিয়ে, প্রপারলি মানুষকে টেকনিক্যাল নলেজ না দিয়ে, যখন হচ্ছে আমরা তাদেরকে সফটওয়্যার ডেভেলপার বানানোর আশা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসার চেষ্টা করেছি, এবং অনেক কোম্পানি যারা হচ্ছে গিয়ে কোনো প্রপার প্ল্যানিং ছাড়া জাস্ট ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কাজের কিছু কিছু টুকটাক ছোটখাটো লো বাজেটের কাজকে টার্গেট করে একটা কোম্পানি খুলে বসেছিলেন, তারা যে পরবর্তীতে এই পরিস্থিতিটার সৃষ্টি করবেন যে একটা সেক্টর আমাদের দেশে বদনামের শিকার হবে, এটা কিন্তু তখনই আমি বুঝতে পেরেছিলাম। কারণ এর আগে এরকম সিমিলার কাজ আরো অনেক হয়েছে আমাদের দেশে, প্রচুর এ ধরনের কাজ হয়েছে, যেখানে দেখা গেছে যে একটা সেক্টরকে আমরা নষ্ট করেছি। বিভিন্ন ভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে প্রচুর মানুষ সেই প্রলোভনে পড়ে হুজুগের বশে একটা দিকে যায়, এবং যখন ভুলভাল কাজগুলো করে এবং তারপরে ভুলের যে ফলাফল যেটা হওয়া উচিত, যে ভুল ফলাফলই আসবে, সেটা যখন পায় তখন তারা সেক্টরটাকে খারাপ বলা শুরু করে। হ্যাঁ, নিজের ভুল এবং অন্যের ভুল, ভুলগুলোকে তারা বুঝতে পারে না, তারা ভাবে যে আসলে সেক্টরটাই খারাপ। হ্যাঁ, এভাবে অনেক সেক্টর আমাদের দেশে নষ্ট হয়েছে। ডোমেইন হোস্টিং সেক্টর নষ্ট হয়েছে, এসএমএস মার্কেটিং সেক্টর নষ্ট হয়েছে। হ্যাঁ, তো এরকম প্রচুর সেক্টর কিন্তু আমরা নষ্ট করেছি এবং করে যাচ্ছি। তো যখন ফ্রিল্যান্সিং এর কথা বলে আমরা প্রচুর মানুষকে এদিকে নিয়ে আসার চেষ্টা করেছি, তো এদের অনেকেই ঠিকভাবে আসলে ক্যারিয়ার লঞ্চ করতে পারে নাই। অনেককেই আমরা এই ধরনের প্রলোভন দেখিয়ে ট্রেনিং কোর্সে গণহারে ভর্তি করেছি, হাজার হাজার মানুষকে ভর্তি করেছি, এবং তারপরে সেই মানুষগুলো যখন ঠিকভাবে ভালো কোম্পানিতে চাকরির ব্যবস্থা করতে পারে নাই, দেশে যখন ভালো সফটওয়্যার কোম্পানি তৈরি হয় নাই, তখন কি হয়েছে, তখন কিন্তু সমস্যা তৈরি হয়েছে। দেখেন, এই সেক্টরের কিন্তু সমস্যা না, আপনি যদি বিদেশের দিকে লক্ষ্য করেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে এই সেক্টরটা হচ্ছে গিয়ে সবচেয়ে লুক্রেটিভ সেক্টর। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, সেটা নিয়েও এখন প্রশ্ন আসছে, এআই এর কারণে হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার নষ্ট। অথচ আপনি দেখেন যে বিদেশে সফটওয়্যার কোম্পানিগুলো পাগলের মতো এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজছে, এআই নিয়ে তারা হচ্ছে গিয়ে কাজ করার জন্য মানে বড় বড় প্ল্যান নিচ্ছে, এবং হচ্ছে গিয়ে প্রচুর প্রসপেক্ট নিয়ে তারা কথা বলছে। হ্যাঁ, এআই নিয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে। তো এআই আসলে কি? এআই তো অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং এই সেক্টরের সাথে সম্পর্কিত একটা সেক্টর, তাই না? মানে এআই তো মানুষ আর হার্ডওয়্যার দিয়ে কনজিউম করে না, এআই তো বাজারে দোকানে বিক্রি হয় না, তাই না? এআই তো অবশ্যই সফটওয়্যারের সাথে কানেক্টেড ভাবেই হচ্ছে গিয়ে ব্যবহার হয়ে থাকে। তাহলে এআই এর প্রসপেক্টের কথা যদি আমরা শুনি, তাহলে এই সেক্টরের প্রসপেক্ট নাই কেন? তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশে এই সেক্টর বুমিং সেক্টর, প্রচুর মানুষের দরকার। আর আমাদের সেক্টরের লোক, আমাদের দেশে এই সেক্টর নিয়ে লোকজন কথা বলছে যে এই সেক্টরে যেন আমরা না যাই, এবং আমরা যেন অন্য কোনো ক্যারিয়ারে যাই, আমরা যেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার বা আইটি ক্যারিয়ারের দিকে না যাই। ঠিক আছে? তো এই কাজগুলো আমরা ভুল করছি। ভুল কাজগুলো কে করছে? ভুল কাজগুলো প্রত্যেকটা মানুষ করছে। ভুল কাজগুলো করছে শিক্ষার্থীরা বা প্রোগ্রামাররা, ভুল কাজগুলো করছে সফটওয়্যার কোম্পানিগুলো, যারা সফটওয়্যার ব্যবসা করতে চাচ্ছে তারা, প্রত্যেকটা মানুষ ভুল কাজের সাথে সম্পর্কিত। তো এই ভুল কাজগুলো কি কি? প্রথম কথা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ারে যারা আসতে চায়, তাদের আসলে এই ক্যারিয়ারের প্রস্তুতি সম্পর্কে বলা যায় বিন্দুমাত্র ধারণা নেই। তারা মনে করে যে আমি কম্পিউটার সায়েন্স থেকে পাশ করব,
কম্পিউটার সায়েন্স থেকে পাশ করার পরে আমার ক্যারিয়ারটা সুন্দর হয়ে যাবে। এটা হতে পারতো যদি আমাদের দেশে একটা অর্গানাইজড ইন্ডাস্ট্রি থাকতো, আমাদের দেশে বড় বড় সফটওয়্যার কোম্পানি থাকতো, তাদের সিলেকশন প্রসেসগুলো সুন্দর হতো, তাহলে কিন্তু এটাও হতে পারতো। এবং যদি আমাদের ইনস্টিটিউশনগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যে ইউনিভার্সিটিগুলো, তারা যদি কোয়ালিটিগুলো মেনটেন করতে পারতো, পাশের ক্ষেত্রে তাদের পাশের হারটা যদি তারা কন্ট্রোল করতো, এবং শিক্ষা ব্যবস্থাটা যদি তারা হচ্ছে গিয়ে কোয়ালিটি সম্পন্ন করতো, তাহলে কিন্তু এটা হতে পারতো। আমাদের ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থাগুলোতে অনেক আইটেম ঢুকানো হচ্ছে। আপনারা দেখবেন ওয়েব ডেভেলপমেন্ট ঢুকানো হচ্ছে, মোবাইল ডেভেলপমেন্ট ঢুকানো হচ্ছে, জাভা, সি শার্প, পাইথন, পিএইচপি, প্রচুর কন্টেন্ট ঢুকানো হচ্ছে, কিন্তু কন্টেন্টের কোয়ালিটিটা কোথায়? ঠিক আছে, কোয়ালিটিটা কিন্তু নাই। তো ডিপলি কোনো একটা জিনিস সম্পর্কে কনসেপ্ট ডেভেলপ করে কিন্তু একটা সিএসসি গ্রাজুয়েট বের হয় না, তাকে দিয়ে কোনো কাজই করানো যায় না। তাকে যখন হচ্ছে গিয়ে কোনো কিছু একটা বোঝানো হয়, কোনো কিছু একটা করতে দেওয়া হয়, তার ব্রেইনটা টোটালি লক অবস্থায় আমরা দেখতে পাই। এটা শুধু ইউনিভার্সিটিকেও দায় দেওয়া যাবে না, স্কুল কলেজ থেকেই ক্রিয়েটিভিটি এবং হচ্ছে কোনো কিছু শেখার প্রসেস, কোনো কিছু আয়ত্ত করার প্রসেস, চিন্তা করার প্রসেস, এগুলোকে একদমই ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং সেটা আমি আমার বাচ্চাদের ক্ষেত্রেও দেখতে পারি। এই জন্য আমি আমার প্রাইভেট টিউটর বাদ দিয়ে এখন আমি আমার বাচ্চাদেরকে নিজে পড়াচ্ছি। তো এটা কোন পর্যায়ে গেলে, আমি ব্যস্ত মানুষ, আমি আমার বাচ্চাদেরকে নিজে এখন হোম স্কুলিং করানোর মতো একটা পরিস্থিতিতে চলে আসছি। তো এটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি, এবং কেউই আসলে কেয়ার করছে না যে একটা শিক্ষার্থী সে ঠিকভাবে জিনিসটা বুঝতে পেরেছে কিনা, শিখতে পেরেছে কিনা। তো আমি যখন প্রোগ্রামিং কোর্স করাই, প্রোগ্রামিং কোর্সের শিক্ষার্থীদের প্রত্যেকেই হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে বা গ্র্যাজুয়েট, অন্য ডিপার্টমেন্ট থেকে হলেও অনেকে জব করছে, তাদেরকে একটা সিম্পল জিনিস বোঝাতে আমার ঘাম ছুটে যায়। এবং তাদেরকে কোনো কিছু বোঝানোর পরে, অনেকবার করে বোঝানোর পরে যদি একটা অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়া হয়, দেখা যায় যে 70%ই সেই এক্সাম অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করে না। যে 30% করে তাদের ভিতরেও 50%, মানে হচ্ছে প্রায় অলমোস্ট 10% আসলে অ্যাসাইনমেন্ট এক্সামগুলো ঠিকঠাকভাবে করতে পারে। তাহলে এই যে অবস্থা, এটা যদি হয়, তাহলে একটা স্টুডেন্ট কিভাবে সফটওয়্যার কোম্পানিতে গিয়ে কোনো কিছু ডেভেলপ করবে? সেখানে তো চাকরি জিনিসটা কি, চাকরি আমাদেরকে বুঝতে হবে। চাকরি এমন কিছু না যে আমার এটা একটা ডেজিগনেশন, যে আমি গিয়ে জাস্ট একটা চেয়ার দখল করে বসে থাকলাম, খাতা কলমে সাইন সিগনেচার দিলাম, তাহলে হয়ে যাবে। অন্তত প্রোগ্রামিং এ এটা না। সরকারি চাকরি বা অন্যান্য অনেক জায়গায় হয়তো এরকম থাকতে পারে যে আপনি জাস্ট একটা সিগনেচার দিয়ে দিবেন, এটাই হচ্ছে আপনার চাকরি। কিন্তু প্রোগ্রামিং এ আপনাকে সফটওয়্যার বানাতে হবে, কোড লিখতে হবে। তো যে কাজটা শিক্ষার্থীরা করতে পারছে না, তাদেরকে যখনই হচ্ছে গিয়ে দেয়া হচ্ছে কোনো একটা কোড লিখতে, তাদের ব্রেইন টোটালি একদম ফ্রিজ হয়ে যায়। তারা কোনো কিছুই ভাবতে পারে না, চিন্তা করতে পারে না যে কিভাবে আছে এই কাজটা করা যায়। তো একটা কোম্পানি তাকে দিয়ে কিভাবে সফটওয়্যার তৈরি করবে এবং কেনই বা বেতন দিবে? তো এই বিষয়টা কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারছে না। শিক্ষার্থীরা চিন্তা করছে যে আমার জব হচ্ছে না কেন, আমার জবে আমাকে অনেক স্যালারি দিচ্ছে না কেন, আমাকে আহ, আমার আমার সাথে অনেক সময় দুর্ব্যবহার করা হচ্ছে কেন। তো এই বিষয়গুলো তারা যদি বুঝতো যে আসলে ক্যারিয়ার জিনিসটা কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট জব বলতে আসলে তাকে কি করতে হবে, কি তার ক্যাপাবিলিটি ক্যাপাসিটি থাকতে হবে, এই বিষয়টা সম্পর্কে যদি তাদের আগে থেকে ধারণা থাকতো, তাহলে কিন্তু এমনটা হতো না। তাকে জানতে হবে যে আমাকে কি কি টেকনোলজি দিয়ে জিনিসটা করতে হয়। সে কখনো জীবনে কাজটা করে নাই, সে ভাবছে যে আমি জবে আসব, জবে আসলে কোম্পানি আমাকে শেখাবে কিভাবে কাজটা করতে হয়, দেন আমি কাজ করব, এবং সেটা করতে আমার যত সময় লাগুক লাগুক, কোম্পানি আমাকে ধৈর্য ধরে শেখাবে, বুঝাবে, কাজ করতে দিবে। তারপরে আমি যখন কাজ করতে পারবো তখন করতে পারবো। ইন দা মিন টাইম আমার স্যালারি কন্টিনিউ হবে, আমার সাথে ভালো ব্যবহার করা হবে। এই জিনিসগুলো তাদের এক্সপেকটেশন। আমি বলছি না যে তাদের সাথে ভালো ব্যবহার করা হবে না, আমি বলছি না যে তাদেরকে প্রপার স্যালারি দেওয়া হবে না, কিন্তু আমি বলছি যে এটা তাদের এক্সপেকটেশন, তাদের ভিউটা এদিকে। অপরদিকে কোম্পানিগুলো কিভাবে দেখছে? কোম্পানিগুলোর অবস্থা, ছোটখাটো কিছু কোম্পানি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে আমাদের দেশে, যাদের কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই নাই। একটা কোম্পানির যদি ফাউন্ডেশন থাকে, তাদের যদি ভালো ক্লায়েন্ট বেস থাকে, প্রোডাক্ট বেস থাকে, ফাইন্যান্স যদি তার ঠিক থাকে, সে 10টা ফ্রেশার যে কিছুই জানে না, মেধাবী কিনা চেক করে তাদেরকে রিক্রুট করে একদম জিরো থেকে শিখিয়েও তাদেরকে প্রোগ্রামার বানাতে কিন্তু পারে। কিন্তু আমাদের দেশের 90% কোম্পানিরই সেই ক্যাপাসিটি বলা যায় যে নাই। তারা কি করে? তারা দেখা যায় যে বিভিন্ন জায়গায় আউটসোর্সিং কোম্পানিতে বা বিভিন্ন লিঙ্কের থ্রুতে বিভিন্ন প্রজেক্টের বিড করে, এবং একটা প্রজেক্ট, খুবই চিপ বাজেটের একটা প্রজেক্ট, ছোট প্রজেক্ট, ক্লায়েন্টের প্রজেক্ট তারা ধরে। তো এটা যখন তারা ধরে, তখন তাদের ইমিডিয়েটলি লোকের দরকার পড়ে, এবং ইমিডিয়েটলি তারা দক্ষ স্কিল লোক খোঁজে যে আমার যে এই প্রজেক্টে কালকে থেকেই কাজ শুরু করতে পারবে।
তো যখন তারা এরকম খুঁজতে যায়, ফ্রেশাররা ডেফিনেটলি তাদের প্রথম পছন্দ না, তারা সিনিয়র ডেভেলপার খোঁজে। কিন্তু সিনিয়র ডেভেলপার তারা বেশিরভাগ সময় খুঁজে পায় না, বেশিরভাগ সময় সিনিয়র ডেভেলপার খুঁজে পাওয়া যায় না। তখন তারা বাধ্য হয়ে ফ্রেশারদেরকে নেয়, এবং ফ্রেশারদেরকে নিয়ে যখন তারা দেখে যে কাজ হচ্ছে না, ক্লায়েন্ট ওদিকে রাগারাগি করছে, তুমি কাজ ডেলিভারি দিচ্ছ না কেন, কারণ ক্লায়েন্টের তো জানা যে আমরা দক্ষ ডেভেলপার দিয়ে কাজ করাচ্ছি, কিন্তু সেখানে যে আমরা একজন নবিশকে নিয়েছি যে কাজ পারে না, বোঝে না, জানে না, সেটা তো জানে না। তখন দেখা যায় যে কোম্পানির ম্যানেজমেন্ট তাদের সাথে দুর্ব্যবহার করে, রাগারাগি করে, ভাবে যে চাপ দিলে, রাগারাগি করলে, দুর্ব্যবহার করলে হয়তো সে বেশি টাইম কাজ করে হলেও কাজটা ডেলিভারি দিবে। আসল কথা হচ্ছে গলার কাটা এখন কোম্পানির জন্য হয়ে গেছে, যে সে একটা প্রজেক্ট নিয়েছে, ডেলিভারি করতে পারছে না, অপরদিকে সে একটা ফ্রেশারকে রিক্রুট করছে, তাকে দিয়ে কাজ করানো যাচ্ছে না, তার জন্য গলার কাটা হয়ে গেছে। অপরদিকে একজন ফ্রেশার যে প্রস্তুতি নেয় নাই জবে জয়েন করার জন্য, তার জন্য গলার কাটা হয়ে গেছে, সে জব ছাড়তেও পারছে না, জব ছাড়লে বেকার হয়ে যাবে এই ভয়ে, আবার জব করতেও পারছে না কারণ সে কাজও জানে না, কাজ করে দিতে পারছে না, দুর্ব্যবহারও সহ্য করতে পারছে না। সো এই যে একটা ডেডলক সিচুয়েশন, এই ডেডলক সিচুয়েশনটা আসলে কেন তৈরি হলো? এটা আমাদেরই তৈরি করা, তাই না? আমরা যদি এই কাজগুলো বুঝে করতাম তাহলে কিন্তু এটা হতো না। একটা সফটওয়্যার কোম্পানি, তার কিন্তু একটা পলিসি থাকা উচিত যে আমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম তৈরি করব, এটার একটা পলিসি থাকবে কিভাবে ডেভেলপমেন্ট হবে, কি হবে না হবে। আপনারা জানেন যে একটা মিলিটারিতে যদি আমি কিছু লোক নেই আর তাদেরকে হচ্ছে গিয়ে কিছু অস্ত্র দিয়ে দেই, তাহলে কিন্তু একটা সেনাবাহিনী তৈরি হয় না। একটা সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসিপ্লিন। ঠিক আছে? ডিসিপ্লিন যদি না থাকে তাহলে সেটাকে সেনাবাহিনী বলা হয় না। তেমনি ডিসিপ্লিন যদি না থাকে তাহলে সেটাকে একটা সফটওয়্যার কোম্পানি বলা যায় না। তো আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে ডিসিপ্লিনের খুবই অভাব দেখতে পাচ্ছি আমরা। তারা হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস ফলো করছে না, কিভাবে কাজ করতে হবে, কিভাবে ফ্রেশারকে শেখাতে হবে, কিভাবে জুনিয়র কোন পজিশনে কাজ করবে, কি কাজ করবে, সিনিয়র কোন পজিশনে কাজ করবে, কি কাজ করবে, এটা কিন্তু তারা টোটালি হচ্ছে গিয়ে মেনটেন করতে পারছে না। তাদের এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা, পলিসি প্রায় সময়ই দেখা যায় না। তো এই কারণে এই অরাজকতাগুলো তৈরি হচ্ছে, অনেকের ক্যারিয়ার নষ্ট হচ্ছে, ব্যবসাগুলো দাঁড়াতে পারছে না। তো এই ভুলগুলো আমরা কেন করছি, এটা আসলে কি আমাদের জানার সমস্যা? তো আমরা আসলেই এই ভুলগুলো বারবার যেন না করি, সেই জন্য এই বিষয়গুলোতে আমি হচ্ছে গিয়ে পয়েন্ট করার জন্য এই ভিডিওটা তৈরি করছি, যে প্রথমে ফ্রেশারকে বুঝতে হবে যে আমার এই ক্যারিয়ারগত সমস্যাগুলো কেন হচ্ছে। আপনাকে ক্যারিয়ার নিয়ে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আমি এটা বলছি না যে আপনাকে ক্লাউডের এক্সপার্ট হয়ে যেতে হবে, আপনাকে হচ্ছে গিয়ে ডেভঅপস এর এক্সপার্ট হয়ে যেতে হবে, আপনাকে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এক্সপার্ট হয়ে যেতে হবে না। ফ্রেশার হিসেবে আপনার কাছে একটা সফটওয়্যার কোম্পানি কি প্রত্যাশা করে? ফ্রেশার হিসেবে একটা সফটওয়্যার কোম্পানি আপনার কাছে প্রত্যাশা করে যে আপনার কোডিং স্কিল টপ নচ থাকবে, আপনাকে যাই কোড লিখতে দেওয়া হবে আপনার মাথা কাজ করবে, আপনি সেটা দ্রুততম সময়ের মধ্যে লিখে দিতে পারবেন। তো এই স্কিলটা আসলে কি প্রত্যেকটা সিএস গ্রাজুয়েটের ভিতরে থাকা উচিত কিনা? তো এই সিএস গ্রাজুয়েটের বাইরে থেকেও এখন অনেকে প্রোগ্রামিং শিখতে আসছে। তো সবার অবস্থা একই, যে সিএস হোক নন সিএস হোক তারা কোড লিখতে পারে না। তারা কোড লিখতে পারে না কেন? কারণ তারা কোড লেখার পিছনে যথেষ্ট পরিমাণ সময় দেয় না, এটার পিছনে যথেষ্ট মনোযোগ দেয় না, এবং সঠিকভাবে শেখে না। এই কারণে তাড়াহুড়া, আমাকে জবে যেতে হবে, যখন শেখার কথা, ইউনিভার্সিটি লাইফে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে আয়ত্ত করার কথা, কোডিং স্কিলটা ভালোভাবে আয়ত্ত করার কথা, তারা সেটা তখন করে না। তখন হচ্ছে গিয়ে গ্রেডের পিছনে দৌড়ায়, A+ পাওয়ার পিছনে দৌড়ায়, তারা একাডেমিক সিস্টেমে দৌড়ায়। এবং ইউনিভার্সিটিগুলো তারা শিখলো কিনা, তারা কোডিং করতে পারে কিনা, এটা না চেক করে থিওরিটিক্যালি তাদেরকে হচ্ছে গিয়ে গ্রেডগুলো দিচ্ছে, এবং পাশের হারটা তারা 90% ধরে রাখছে। এই পাশের হার যদি 30% হতো, 30%-এর বেশি যদি হচ্ছে গিয়ে কোনোভাবেই কোডিং না করলে, কোডিং ভালোভাবে না পারলে, পাশ করতে না পারতো, তাহলে ইউনিভার্সিটি লাইফেই কিন্তু স্টুডেন্টরা বাধ্য হয়ে কোডিংটা শিখে ফেলতো। তারপরে তাদেরকে আরো যেগুলো অর্জন করতে হয়, টুকটাক ফ্রেমওয়ার্ক সম্পর্কে ভালো একটা ধারণা, বা এই যদি জবে গিয়ে সাথে সাথে কোড করতে হয় তাহলে ফ্রেমওয়ার্কটা জানতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানতে হবে, ভার্সন কন্ট্রোলিং জানতে হবে। এই কয়টা জিনিস, মাত্র কয়েকটা জিনিস যদি ভালোভাবে স্কিল ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু স্মুথলি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করা যায়। কোনো চান্সই নাই যে সেই সফটওয়্যার কোম্পানিতে তাকে গালাগালি করা হবে, দুর্ব্যবহার করা হবে, বেতন কম দেওয়া হবে। কারণ এই ধরনের ডেভেলপার নেয়ার জন্য বাংলাদেশে ভালো অনেক কোম্পানি আছে, এবং সেই কোম্পানিতে চলে যেতে পারবে এই ভালো ডেভেলপাররা। তখন কিন্তু ওই ছোটখাটো যেসব ব্যাঙের ছাতার মতো কোম্পানি তৈরি হয়ে উঠেছে তারা কিন্তু বিপদে পড়ে যাবে। অথচ সিচুয়েশনটা কি?
যে ডেভেলপার ভয়ে জবই ছাড়তে পারছে না, যে যদি আমি এখান থেকে জব ছাড়ি তাহলে আমি জব পাবো না, কারণ তার তো স্কিল নাই। স্কিল না থাকলে তো তাকে কোনো ভালো কোম্পানি নিবে না, হয় এরকম আরেকটা বাজে কোম্পানি নেবে, আর নয়তো সে জবই পাবে না। সো যদি স্কিল থাকে তাহলে কিন্তু সে একটা ভালো কোম্পানিতে জয়েন করে চলে যাবে। এটা যখন একটা কোম্পানি জানবে, সে কিন্তু ভয় পাবে যে না, আমি আমার ডেভেলপারের সাথে অবশ্যই বাজে ব্যবহার করতে পারবো না, তাদেরকে আমি আহ, কম স্যালারি দিতে পারবো না, অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড স্যালারি আমাকে দিতে হবে। তো এটা যখন হচ্ছে গিয়ে হবে, তখন কিন্তু ডেভেলপাররা এই পরিস্থিতিটার মধ্যে পড়তো না। তো এটা হচ্ছে ডেভেলপারদের নিজেদের বুঝতে হবে যে আমাকে যদি এই ফিল্ডে ক্যারিয়ার করতে হয় তাহলে আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করছি না, আমি এটাই বলবো যে আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে প্রচুর সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাগুলোর পরেও আমাদের দেশে এমন অনেক সফটওয়্যার কোম্পানি আছে যেখানে সুন্দরভাবে ক্যারিয়ার তৈরি করা সম্ভব, জব করা সম্ভব, ভালো স্ট্যান্ডার্ড স্যালারি পাওয়া সম্ভব, ভালো ক্যারিয়ার ডেভেলপ করা সম্ভব এবং ভালো ব্যবহার পাওয়া যাবে। তো সেই কোম্পানিগুলোতে যেতে হলে অবশ্যই দক্ষতা লাগবে, কারণ সেই কোম্পানিগুলো দক্ষতা ছাড়া লোক নেয় না, কারণ দক্ষতা ছাড়া লোক নিলে তাদের অবস্থাও ওই বাজে কোম্পানিগুলোর মতোই হয়ে যাবে। তারাও ক্লায়েন্টদের কাছে বকাঝকা শুনবে এবং তাদের ব্যবসাও চৌপাট হয়ে যাবে। তাই তারা বেছে বেছে ভালো ডেভেলপার যারা তাদেরকেই নেয়। এবং এরকম প্রচুর ডেভেলপার তারা কিন্তু খুঁজছে। কিছুদিন আগেও আমি হচ্ছে গিয়ে কিছু জব পোস্ট দিয়েছিলাম, যেখানে হচ্ছে গিয়ে 7 বছর প্লাস ডেভেলপার আমি খুঁজছিলাম। বিশ্বাস করেন, আমি একটা সিঙ্গেল ক্যান্ডিডেট পাই নাই যাকে আমার কোয়ালিফাইড মনে হয়েছে। 18 কোটি মানুষের দেশে একটা সিঙ্গেল 7 বছর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আমি খুঁজে বের করতে পারলাম না, যাকে হচ্ছে গিয়ে রেফার করতে পারতাম। তো এমন না যে কেউ নাই, আছে অবশ্যই কিছু ভালো কোম্পানিতে কিছু গুটিকত এরকম ভালো ডেভেলপার আছে, কিন্তু তারা তো জব সুইচ করতে চাচ্ছে না, তাই অ্যাপ্লাই করে নাই। তো সেখানে স্যালারির কিন্তু কোনো সমস্যা ছিল না, অলমোস্ট বিদেশের কোম্পানির সমপরিমাণ স্যালারি দিয়েই তারা রিক্রুট করতো। ভালো কোম্পানি, ভালো পরিবেশ, ভালো স্যালারি, কিন্তু একটা অ্যাপ্লিকেশনই আসলো না। ফিল্টার করে সেখান থেকে হচ্ছে গিয়ে লোক নেওয়া তো পরের বিষয়। তো তারপরও যাদেরকে আমি একটু মনে হয়েছে কোনো রকম কনসিডার করার মতো, আমি রেফার করে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমি কিছু ইন্টারভিউ নিলাম, প্রায় 30টার মতো ইন্টারভিউ আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নিয়েছি। সেখানে যাচ্ছে তাই অবস্থা। যাদেরকে হচ্ছে গিয়ে আমি 10-এর ভিতরে ইন্টারভিউতে 5 দিয়েছি, তাদেরও আস্কিং স্যালারি, এক্সপেক্টেড স্যালারি 1 লাখের উপরে, 1 লাখ থেকে 1.5 লাখের ভিতরে, এবং এক্সপিরিয়েন্স 2 থেকে 3 বছর। আর এরকম 10 বছর 15 বছরের অনেকের হচ্ছে গিয়ে আমি ইন্টারভিউ নিয়েছি, যারা একটা মানে রিজনেবল ইন্টারভিউ পারফরমেন্সও দিতে পারে না। ইভেন ইন্টারভিউ সময়কালীন সময়েই তারা হচ্ছে গিয়ে বুঝে গেছে যে তার অবস্থা ভালো না। তো এটা আসলে কতটা দুঃখজনক। আর আমরা ফ্রেশারদের গাফিলতি বা না শেখার ব্যাপারটা নিয়ে বললাম। তো যারা সিনিয়র ডেভেলপার তাদের ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না, তারা এই ব্যাপারটা নিয়ে কিন্তু সতর্ক হতে পারতো, কিন্তু হচ্ছে না। যদি সিনিয়র ডেভেলপাররা তাদের স্কিল ডেভেলপ করতো, আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারতো, তারা জুনিয়রদেরকে তৈরি করতে পারতো। তো সিনিয়রদের অবস্থা আরো এত খারাপ অবস্থা আমি দেখতে পাই যে সেটা বলার বাহিরে। হ্যাঁ, আমাদের দেশ থেকে অনেক দক্ষ সিনিয়ররা দেশের বাইরে জব নিয়ে চলে যাচ্ছেন। তারা যখন বুঝতে পারেন এই দেশে আমাদের জন্য কঠিন হয়ে যাবে কাজ করা, তখন তারা জব নিয়ে দেশের বাইরে চলে যায়। তো এই কারণে সিনিয়র, আমাদের দেশে ভালো দক্ষ সিনিয়র ছিল, তারা তৈরি হয়েছে, তারা নিজ দায়িত্বে তৈরি হয়েছে, বুঝে শুনে নিজের ক্যারিয়ার তৈরি করেছে, এবং যখন তাদের ক্যারিয়ার তৈরি হয়ে গেছে তারা বিদেশে চলে গেছে। এটা তাদের জন্য রাইট ডিসিশনও আমি মনে করি। এখন বিষয়টা হচ্ছে যে যারা রয়ে গেছে তারা আস্তে আস্তে পচে গেছে, তারা বিদেশে যেতে পারে নাই এবং তারা নিজেদের ক্যারিয়ারও ডেভেলপ করতে পারে নাই। এবং এই লোকগুলোর আন্ডারেই আমাদের দেশে জুনিয়ররা কাজ করবে। সো জুনিয়ররা তাদের কাছ থেকে শিখতে পারবে না, তাহলে জুনিয়রদেরকে কিভাবে শিখতে হবে? যেসব বুদ্ধিমান এবং নলেজেবল জুনিয়র, যারা নিজে পরিশ্রম করে, যারা নিজের ক্যারিয়ার সম্পর্কে সচেতন, তারা নিজের চেষ্টায় দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে তারা হচ্ছে গিয়ে লেখাপড়া করে নিজের দায়িত্বে শিখবে, এবং তারপর তারাও যখন উন্নত হয়ে যাবে 3-4 বছর পরে তারাও বিদেশে চলে যাবে। আর যারা হচ্ছে গিয়ে থেকে যাবে, তারা হচ্ছে গিয়ে আবারও ওই রকম আরো খারাপ লেভেলের এক গ্রেড, আরো অতিরিক্ত খারাপ সিনিয়রে পরিণত হবে, এবং তারা আবার আরো কিছু জুনিয়রকে আরো খারাপে পরিণত করবে। তো আমাদের দেশে শুধু নিচের দিকে যাচ্ছি আমরা, আস্তে আস্তে নিচের দিকে যাওয়ার জন্য আমরা ডেভেলপার তৈরি করছি এবং আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করছি। এটা আস্তে আস্তে ভেঙে পড়তে পারে যদি আমাদের সফটওয়্যার কোম্পানিগুলো এখনই সতর্ক না হয় এই বিষয়ে, যে তারা তাদের যে ডেভেলপার তাদের ক্যারিয়ার গ্রোথের ব্যাপারে যদি তারা ইনিশিয়েটিভ না নেয়, এবং তাদের এখানে যদি তারা তাদেরকে শুধু মিস ইউজ করতে থাকে, টাকা কামাইয়ের মেশিন হিসেবে ব্যবহার করতে থাকে, তাহলে এই সিনিয়ররা কোনোদিনও তৈরি হবে না, এবং এই সিনিয়ররা দেশের ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে পারবে না।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সমস্যাটা কোথায়। তো এটা ট্র্যাকের সমস্যা না। আশা করি আপনারা নিজেদের জায়গা থেকে নিজেদের কাজটা সঠিকভাবে করবেন এবং এই ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।